গণভোট ইস্যুতে রাস্তায় নামার হুঁশিয়ারি দিয়েছে জামাত ইসলাম। বলছে যে সংসদে যেহেতু এটার আলোচনা শেষ হয়নি বা সংসদ থেকে আদায় করতে পারেনি, সো রাস্তায় নামা ছাড়া কোনো উপায় নেই। এবং জুলাইয়ের সাথে গাদ্দারি বা গণভোটের রায়কে অস্বীকার করে সরকার জনগণকে প্রত্যাখ্যান করছে, এমনটাই বলার চেষ্টা করছে 11 দলীয় জোট। আমরা ইতিমধ্যেই দেখেছি যে ইরান এবং যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ শুরু হয়েছে সেখানে তেলের প্রকট সংকট দেখা দিয়েছে, যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে সেরকম কোনো সংকট নেই, তেলের কোনো সংকট নেই। এবং পাশাপাশি হামের প্রকোপ বেড়ে গেছে। তো আমরা এসব বিষয় নিয়ে কথা বলবো। কথা বলার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন সৈয়দ মামুন মাহবুব, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। জি, ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। মামুন মাহবুব, আপনি নিশ্চয়ই দেখেছেন যে গণভোট ইস্যুতে বেশ তোলপাড় ছিল 2 দিন সংসদ। তো সেখানে গতকালকেই জামাত ইসলামের আমির বিরোধী দলীয় নেতা তিনি বলছেন যে এখন আর রাস্তায় নামা ছাড়া কোনো গতি নেই। তো আপনার কাছে কি মনে হচ্ছে যে এখানে সরকার বিরোধী দল নাকি অন্তর্বর্তীকালীন সরকার এক ধরনের গোজামিল দিয়ে রেখে যাওয়ার কারণে আজকে এই পরিস্থিতি ক্রিয়েট হয়েছে, বা সংসদে যে এরকম উত্তাপ, সেই উত্তাপটাকেও আপনি কিভাবে দেখবেন? জি, ধন্যবাদ। না, সংসদে তো উত্তাপ থাকবেই। সংসদ তো বাদাম খেয়ে সময় কাটানোর জায়গা না। জাতীয় সংসদে সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে বিতর্ক হবে, উত্তেজনা হবে, ওয়াকআউট হবে, আবার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে প্রশ্ন তুলবে। কিন্তু আমি তো খুবই হতাশ হলাম যে হাম বাংলাদেশে আপনার মানে নিখুঁত শব্দ ছিল। আমার মনে পড়ে না শেষ 20-22 বছর 25 বছরে হামের কোনো প্রকোপ চোখে পড়েনি। এবং শুধু শেখ হাসিনা সরকার না, তার আগে খালেদা জিয়া সরকার, তারও আগে এরশাদের সরকার, সবাই মিলেই, এবং শেখ হাসিনা তো আছি 15 বছর টানা ছিলেন, তারা হামকে অত্যন্ত সফলভাবে কন্ট্রোল করেছিলেন টিকা দিয়ে। হাম আর কোনো ছিল না। এবং আমার মনে আছে আমাদের ছোটবেলায় আমাদের সবারই যেখানে আপনার বিভিন্ন টিকার দাগও আছে। আমার নিজের যখন ছেলে মেয়ে হলো, মানে আমার ওয়াইফের হলো, আমি বাবা হলাম, তখন টিকার আরো কি সুন্দর বুদ্ধি, একটা করে ওষুধ দেয়। তো এইটা যে হাম যে কোনো বাংলাদেশের সমস্যা, এটা বাংলাদেশের মানুষ গত 20 বছরে শোনেনি। এবং এই ডক্টর ইউনূস গং যে সমস্ত কুকাজের খলনায়ক, মবস্টার, দুর্নীতিবাজ, এবং বাংলাদেশের শিশুদের জন্য হামের টিকা না কিনে সে তার আরেক ঘেটুপুত্র মূর্খ সুবিধাবাদী ডিবোজ ক্যারেক্টারের আলী রিয়াজকে দিয়ে এই ঐক্যমত কমিশনের নাম করে যে একটা বেআইনি, সংবিধান বিরোধী, সভ্যতা বিরোধী এই যে আপনার জুলাই সনদের নাম করে আজকে যে অহেতুক দ্বন্দ্ব সৃষ্টি করলো, তো সেটারই আজকে ফলাফল ভোগ করছে বাংলাদেশের মানুষ। হামে যেখানে আমাদের অবুঝ শিশুরা, যারা কথা বলতে পারে না, যারা অনুভূতি বলতে পারে না, তারা যে আজকে আক্রান্ত হচ্ছে, ইতিমধ্যে অনেক শিশুর মৃত্যু ঘটেছে। এবং বিএনপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, যিনি নিজেও অনেক সংগ্রামী মানুষ, ডাক্তার রফিক পরিষ্কারভাবে বলেছেন, আমি তার সত্য ভাষণের জন্য ধন্যবাদ জানাই। তিনি বলেছেন অন্তর্বর্তী সরকার টিকা কেনেনি বলে আজকে এই দুরবস্থা। এবং পরিসংখ্যান বলছে, পরিসংখ্যান তার মিথ্যা বলে না, গভর্নমেন্টের স্ট্যাটিস্টিক্স, জুন 2024 পর্যন্ত হামের কোনো রোগী ছিল না বাংলাদেশে, বুঝেছেন? সুতরাং এই হামের যে ট্র্যাজেডি, এতগুলো শিশু মারা গেল, এত লোক অসুস্থ, সারা বাংলাদেশে হাহাকার, মায়ের কান্না, বাবার আহাজারি, শিশুদের মৃত্যু, এই জন্যই ইউনূস, আসিফ নজরুল, রিজওয়ানা হাসান, আপনার আদিলুর রহমান শুভ্র সহ পুরা ইউনূসকে, অন্তর্বর্তী সরকার, তাদের বিরুদ্ধে ইনকোয়ারি করতে হবে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে, এবং যারা গেছে, আর যারা দেশে আছে, কেউ যেন দেশ ছাড়তে না পারে, তাদের ভ্রমণের উপর নিষেধাজ্ঞা দিতে হবে। এবং এগুলো নিয়ে পার্লামেন্টের উচিত ছিল এই প্রসঙ্গ আগে তোলা, জনগুরুত্বপূর্ণ বিষয়, জনগণের স্বাস্থ্যের বিষয়, আমাদের আগামী দিনের ভবিষ্যৎ শিশুদের স্বাস্থ্যের বিষয়, শুধু ইউনূস সাহেবদের বিচার না, ভবিষ্যতে যাতে এরকম হাম নিয়ে কোনো দুরবস্থা না হয়, এই জন্য দ্রুত ভিত্তিতে সরকারের কি ব্যবস্থা নেওয়া উচিত, এগুলো নিয়ে বিরোধী দলের, সরকারি দলের এমপিরাও প্রশ্ন তুলতে পারতো স্বাধীনভাবে। না হলে বিরোধী দল থেকে এই জনগুরুত্বপূর্ণ সম্পন্ন প্রস্তাব তাদের এটা দেওয়া ফরজ ছিল। তাহলে বোঝা যেত যে জামাত বা 11 দলের, যাই হোক মেইনলি জামাত ইসলাম, যে তারা আসলে মানুষের অধিকার নিয়ে, বাংলাদেশের মানুষের কল্যাণ নিয়ে ভাবে। আর অ্যাকচুয়ালি আপনি এই মূল দ্বন্দ্বটা শুরু হয়েছে, একটা তো বোঝা যাচ্ছে বিএনপি একটা রাজনৈতিক কৌশল নিয়েছিল, কারণ ইউনূস সাহেব তো নির্বাচন দিত না। এখন তো আসিফ মাহমুদ সজীব ভুইয়া স্পেল আউট করে দিয়েছে, হাটে হাড়ি ভেঙে দিয়েছে যে ডিপ স্টেটটা তাদের 29 সাল পর্যন্ত থাকতে বলেছিল। আপনি এটার সঙ্গে যদি 25 সালে রোজারিদের ঈদ উল ফিতরের নামাজের দিন জাতীয় ঈদগায় ইউনূস সাহেবের বক্তব্য মিলাম, তাহলে তো 2 এ 4 হয়ে যায়। তার কিছু ভাড়া করা লোক বলেছিল, স্যার আপনি 5 বছর থাকেন। তারপরে এই যে কি নাম, আমাদের এনসিপি যে উত্তরাঞ্চলের সংগঠক সে বক্তৃতা বলেছিল ইউনূস সাহেব 10 বছর থাকুক। তার সঙ্গে ইউনূস সাহেব বলছে যে মানুষ আমাকে 5 বছর দেখতে চায়, 10 বছর দেখতে চায়। আর এই যে ডিপ স্টেট বলেছে আপনারা 29 পর্যন্ত থাকেন। এই সব মিলিয়ে তো বোঝা গেল ইউনূস সাহেবরা নির্বাচনের জন্য কোনো প্রস্তুতিও নেয়নি। আজকে হামের মতো রোগকে তাদের মেইন লক্ষ্যই ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করা, যে কারণে তারা সেই চুক্তি করেছে। আর সেই চুক্তি আমাদেরকে এমনই পরাধীন করেছে যে বিশ্বের কোন দেশ থেকে তেল আনবো তার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমতি নিতে হয়েছে এই সরকারকে। তো যারা দিল্লি না ঢাকা বলতো, এখন কেউ বলে না কেন ঢাকা না ওয়াশিংটন, ঢাকা না ওয়াশিংটন। আমি দিল্লিরও দাসত্ব করার পক্ষে না, ওয়াশিংটনেরও না, বেজিং এরও না, কারোই না। আমরা স্বাধীন দেশ, যতটুকু আমাদের শক্তি আছে মর্যাদা নিয়ে আমরা আমাদের কার্যক্রম চালাবো।
তো এগুলো যে ভণ্ডামি, উগ্র ভারত বিরোধিতার নাম করে পাকিস্তানের দিকে ধাবিত হওয়া, এটা তারই একটা রোগ। তো আপনি যেটা বলছেন সংস্কার না কি যেন বললেন, সংস্কার নাকি সংবিধান সংস্কার নাকি সংবিধান সংশোধন, এই নিয়েই তো আসলে সমস্যা। এবং গণভোটের রায় সরকারি দল দেখেন, এইটা জামাতের অ্যাকচুয়ালি বৃথা চেষ্টা। কারণ আপনি যে নামেই ডাকেন, কাজটা দরকার সংবিধানের কিছু পরিবর্তন, সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদ। কারণটা কি? কারণ যে এটা আমি মনে করি এটা ঠিক যে একই ব্যক্তি প্রধানমন্ত্রী এবং দলের প্রধান হতে পারবে না, কোনো ব্যক্তি 2 টার্মের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। আর্টিকেল 70 অনুচ্ছেদ 70-এর অ্যামেন্ডমেন্ট দরকার, যে শুধু বাজেট পাস আর নো কনফিডেন্স মোশন, অর্থাৎ সরকারকে যদি নির্বাচনের নির্ধারিত মেয়াদের আগেই সরকারকে অনেক সময় বিভিন্ন দল থেকে এমপি কিনে টিনে যে হর্স ট্রেডিং করতো আগে, হর্স ট্রেডিং এর মতো, সেটা যাতে না হয়। তো নো কনফিডেন্স এবং বাজেট পাস, এই দুইটা ছাড়া এমপিরা থাকবে স্বাধীন। এমপিরা দলীয় হুইপিং শুনবে না। এমপিরা যে কোনো আইন নিয়ে প্রশ্ন করবে, তার দলের মন্ত্রী আইন করলো, সেই আইন জনবিরোধী হলে তারা কথা বলবে। এমপি স্বাধীনভাবে কাজ করবে। আরেকটা সংশোধন দরকার, মাননীয় সংসদ সদস্যরা জেলার উপজেলার কোন স্কুল কলেজ মাদ্রাসার ম্যানেজিং কমিটিতে থাকতে পারবে না। কাজের বিনিময়ে খাদ্য, আপনার বিভিন্ন খাবিখা, বিভিন্ন প্রজেক্ট, থোক বরাদ্দ, যে কোনো উৎসবে এমপিকে 50 লাখ করে দেওয়া, দিলে ওখান থেকে আগে 40 লাখ লোপাট করে। এমপি সাহেবদের আরো মর্যাদা বাড়িয়ে দিয়ে আমি মনে করি তাদের কাজ হবে শুধু আইন প্রণয়ন করা, আমাদের পররাষ্ট্রনীতিকে সংগঠিত করা, দেশের আইন শৃঙ্খলা নিয়ে, দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সরকারকে কন্টিনিউয়াস জবাবদিহিতার মধ্যে রাখা, নিজের দলের সরকারকে, এবং বিরোধী দল তো দায়িত্ব পালন করবেই। তো এই সংশোধনগুলো তো আমরা চাই, বিচার বিভাগ স্বাধীন থাকা। এইটা করা জরুরি, নাকি আপনি সংস্কার আর সংশোধন নিয়ে সংবিধান ছুঁড়ে ফেলে দেবো, 72-এর সংবিধান আমরা চাই না? এর কারণ হচ্ছে 72-এর সংবিধান কোনো দলের সংবিধান না। আমি আপনার মাধ্যমে আজকে ওপেন চ্যালেঞ্জ দিলাম, যারা বড় বড় কথা বলে, যে কোনো আইনজীবী হোক, আর্মি অফিসার হোক, রাজনীতিবিদ হোক, দল হোক, আপনার এখানে চ্যালেঞ্জ দিলাম, মূল 72-এর যেটি সংবিধান, বঙ্গবন্ধু 73-এ যে প্রথম সংশোধনী আনলো, সেটার আগ পর্যন্ত আমাদের মূল সংবিধানে জরুরি আইন জারি করার বিধান ছিল না। হাসিনা পায় এত চমৎকার আদর্শিক সংবিধান, সেই সংবিধান যদি গত 55 বছর ধরে আমাদের সব সরকারগুলো মেনে চলতো, তাহলে বাংলাদেশে আজকে সামাজিক, মানসিক, সামাজিক, নাগরিক অধিকার সবকিছু একটা উন্নত স্তরে যেত। কিন্তু এই সংবিধান বঙ্গবন্ধু অত বড় পার্সোনালিটি, ওনার সরকারও মানেনি, বাকি সরকারও মানেনি, শেষ পর্যন্ত মানেনি, বরং দলীয় স্বার্থে, ব্যক্তির স্বার্থে, ক্ষমতাকে প্রলম্বিত করার জন্য, দীর্ঘায়িত করার জন্য ওই সংবিধানের নানা কাটাছেড়া করেছে। কিছু কিছু ভালো সংশোধনী অবশ্য হয়েছিল, ওই যে রাষ্ট্রপতি থেকে সংসদীয় ব্যবস্থায় ফিরে আসে ইত্যাদি, কিন্তু মূল যেটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন বেগম জিয়া সরকার করেছিলেন। কিন্তু আপনার যে কারণে মূল সংবিধান নিয়ে সমস্যা নেই। যারা বলে 72-এর সংবিধান ছুঁড়ে ফেলে দিতে হবে, 72-এর সংবিধান মানি না, তাদের আপনি ব্যাকগ্রাউন্ড দেখবেন, তারা এই 72-এর সংবিধানকে মনে করে তাদের পূর্বপুরুষদের পরাজয়ের দলিল। কারণ তারা আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের পক্ষে শুধু ছিল না, তারা গণহত্যায় সহযোগিতা করেছে, আমার মা বোনকে রেপ করার কাজে সহযোগিতা করেছে, পাকিস্তানি হানাদার বাহিনীরাতে গনিমতের মাল হিসাবে আমার মা বোনকে তুলে দিয়েছে, বুদ্ধিজীবীদের হত্যা করেছে, গ্রামে গ্রামে মুক্তিযোদ্ধা এবং তখন মুক্তিযুদ্ধের যে দল নেতৃত্বদানকারী আওয়ামী লীগ, কমিউনিস্ট পার্টি, ন্যাপ এবং অন্যান্য মুক্তিযোদ্ধারা যারা চলে গেছে মুক্তিযুদ্ধে যোগদান করছে, তাদের বাড়িঘর চিনিয়ে দিয়েছে। সেই কারণে তাদের 72-এর সংবিধান দেখলেই জ্বর আসে। আমি একদম পরিষ্কার বলছি, তারা 72-এর সংবিধানকে তাদের পরাজয়ের দলিল মনে করে, তাদের নিগ্রহ মনে করে। এবং এটা শুধু জামাত ইসলাম না, ওই সময় চৈনিকপন্থী যারা কমিউনিস্ট ছিল, প্রো চায়না, যেহেতু চায়না আমাদের মুক্তিযুদ্ধে সমর্থন করেনি, এই কারণে উগ্র বামপন্থীরা, ধরেন কমিউনিস্ট পার্টি, যেটা এখন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, তখন ছিল নিষিদ্ধ কমরেড মনি সিং মোহাম্মদ ফরহাদের নেতৃত্বে, তারা মুক্তিযুদ্ধে শুধু যোগদান না, কমিউনিস্ট পার্টি, ছাত্র ইউনিয়ন, ন্যাপ আলাদা গেরিলা বাহিনী গঠন করেছে, গেরিলা বাহিনী যুদ্ধ করেছে, অনেক যুদ্ধের ইতিহাস আছে। বেতিয়ারায় সম্মুখ যুদ্ধে 11 জন ছাত্র ইউনিয়ন কর্মী, ন্যাপ, কমিউনিস্ট পার্টির কর্মী শহীদ হয়েছিল। তো যাই হোক, এরকম বহু লোক শহীদ হয়েছে। তো সেইটা বাদে যারা, একটা ছিল উগ্র ধর্মান্ধ জামাতার মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল আর মানে পাকিস্তানিকে সহায়তা করেছে, আরেকটা ছিল উগ্র বামপন্থী চৈনিকপন্থী, যাকে বলে পিকিং পন্থী, তখন রাজধানী ছিল চায়নার পিকিং। তারা যারা বলেছিল এই যুদ্ধ হচ্ছে 2 কুকুরের লড়াই। এই শক্তিগুলো এখন আবার নানা নামে বেনামে বুদ্ধিজীবী হয়েছে, বিভিন্ন চর্চা কেন্দ্র বানিয়ে তারা তাদের সেই পরাজয়ের গ্লানি মুজবার জন্য এই বিতর্ক করেছে। আর ইউনূস সাহেব বর্তমান আমাদের এই সংবিধান চায় না, হ্যাঁ, সেই জন্যই কি এই সংবিধান চায় না? সংবিধান পড়েইনি তারা। আমি একদম চ্যালেঞ্জ দিয়ে বলছি, আমাকে কেউ দেখাতে পারবে যে 72-এর সংবিধানের একটা অনুচ্ছেদে বলা আছে যে এই মিটিং মিছিল বন্ধ করতে হবে, বিরোধী দলের নেতাকে জেলে দিতে হবে? 72-এর সংবিধানে বঙ্গবন্ধুর কোনো নাম নেই, 7ই মার্চের কোনো ভাষণের উল্লেখ নেই। তাহলে খালেদা জিয়া কেন ছুঁড়ে ফেলতে চেয়েছিল? হ্যাঁ, খালেদা জিয়ার পুরো ভাষণটা আপনি শোনেন, আমার মনে ডানে বাঁয়ে আরো কথা আছে, কথা কেটে কেটে বললে মানুষ বিতর্কিত হবে। নিশ্চয়ই তিনি শেখ হাসিনার শেখ হাসিনা নিশ্চয়ই এটা বোধহয় 13-14 বলেছিল, শেখ হাসিনা যেহেতু অ্যামেন্ডমেন্ট করে, সংবিধানের অ্যামেন্ডমেন্ট করে তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে বাতিল করে দিয়েছিল, আমি পুরাটা শুনিনি বক্তৃতা, তো সেইটার প্রসঙ্গে উনি হয়তো বলেছিলেন, লিটারেলি বলেছিলেন কিনা, আমাদের রাজনৈতিক নেতা নেত্রীরা অনেক সময় আবেগও বক্তৃতা দেয়, কিন্তু কেউ তো ভুলের ঊর্ধ্বে না।
বেগম জিয়া বলেছিলেন বলে তো সংবিধান ছুঁড়ে ফেলে দিতে হবে না। এবং বেগম জিয়ার যে দল, সেই বিএনপি তো এখন অফিসিয়ালি বলছে, এবং বিএনপি বলবে না কেন, যে কোনো বাংলাদেশপন্থী দেশপ্রেমিক দলই বলবে, যারা লেখাপড়া জানে, যারা 71-এ পরাজিত না। এই পুরো জিনিসটাই হচ্ছে, আবারও আপনি চান আর না চান, ওই মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির এটা চক্রান্ত। ডক্টর ইউনূস হচ্ছে আধুনিক যুগের ইয়াহিয়া খান, টিক্কা খান এবং মুসলিম লীগ এবং জামাত ইসলাম। উনি এই যে ঐক্যমত কমিশনের নাম করে উনি তো চেয়েছিল এটাকে আরো ঝুলিয়ে দিতে। আপনার মনে নাই, বলেছে কম সংস্কার চাইলে তাড়াতাড়ি নির্বাচন, বেশি সংস্কার চাইলে অনেক দেরিতে নির্বাচন। কোন সংস্কারই করেনি। সংস্কার তো দূরের কথা, অতীতের সরকাররা যে সাফল্যের সঙ্গে হামরোগকে দূরীভূত করেছিল, আমাদের শিশুদেরকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিল, ইউনূস এবং তার যে গ্রামীণ ব্যাংকের বোধহয় এমডি ছিল, বা যাই হোক, ওই যে ভদ্রমহিলা নাম কি, স্বাস্থ্য উপদেষ্টা ছিল, নূরজাহান বেগম। হ্যাঁ, এই দেখেন আপনি অন্য আরেকজন আছে মুর্শিদা, ওনাকে মনে হয় রাষ্ট্রদূত করার কথা ছিল, লামিয়া মোর্শেদ। হ্যাঁ, ওনার ইউনূস সেন্টারের নির্বাহী, যাকে এসডিএস এর চেয়ারম্যান করেছে। আপনাকে আমি একটা কথা বলি হাসিনা, আমার কথা বিশ্বাসের দরকার নেই, আপনি মিলান, তো সবই এখন বইতে আছে। আপনি আমাকে বলেন, ইউনূস সাহেবের অ্যাডভাইজারি বডিতে তার সঙ্গে যারা দীর্ঘ 10-12 বছর তার সঙ্গে এই বিদেশ থেকে টাকা এনে এগুলো ব্যবসা বাণিজ্য করছে, দালালি করছে বুদ্ধিজীবীর নাম করে, এইটা ছাড়া সে কোনো ভালো লোককে নিয়েছে? স্বাস্থ্য উপদেষ্টা কি স্বাধীন গণতন্ত্রের পক্ষে কত ডাক্তার ছিল না? আইনের ক্ষেত্রে কত ভালো আইনজীবী ছিল না, বা সাবেক বিচারপতি ছিল? ওনার এই আসিফ নজরুল, আমি জানি গত 10-12 বছর ধরে ইউনূস সাহেব যখনই বিদেশে যায়, আসিফ নজরুলও যায়, তার সঙ্গে প্রোগ্রাম করে, ঘোরে। সুতরাং উনি এটাকে মনে করেছে ওনার ফ্যামিলি পিকনিক, যে কারণে তার যত লোক আছে, যে কয়টা বাংলাদেশে আছে বানিয়েছে, তারপরে যারা বাইরে ছিল, যে একটা পালিয়ে গেছে ফয়েজ নাকি নাম, দুর্নীতি লুটপাট করে, হ্যাঁ, তারপরে কি লুৎফে আলম, কোত্থেকে আমাদের বাংলাদেশে কি মেধার অভাব? কাজেই আজকে এই জামাত, যেটা বরং জামাত আরো অজনপ্রিয় হয়ে উঠবে, জামাত যেটুকু এগিয়েছিল। কারণ আমাদের লক্ষ্যটা কি হাসিনা আক্তার, পরিবর্তন করা, যাতে সরকারকে জবাবদিহিতার মধ্যে আনা যায়, সংবিধানে কিছু জিনিস ইনপুট করা, প্রয়োজনে কিছু জিনিস সংশোধন করা, বাতিল করা, এই তো, যাতে কোনো সরকার অগণতান্ত্রিক না হয়, কোন সরকার যাতে স্বৈরাচার এবং ফ্যাসিবাদের দিকে ধাবিত না হয়। তার জন্য তো আমি আমার প্রথম পর্যায়ে তো বললাম, এইগুলো সংস্কার দরকার, সংশোধন দরকার, এবং সবই করতে হবে আপনার সংবিধান অনুযায়ী। কারণ আপনি আজকে এই কথাগুলো বলতে পারতেন যদি 5ই আগস্টের পরে 6 বা 7 তারিখ বা 8 তারিখ ইউনূস সাহেবরা যদি সংবিধান স্থগিত করে দিয়ে শাহাবুদ্দিন সাহেবের কাছে ওত না নিয়ে শহীদ মিনারে বা বাইতুল মোকাররমের সামনে বা ইউনূস সাহেবের গ্রামীণ সেন্টারের সামনে ওত নিত, যে আমরা এই সবকিছু ব্যর্থ হয়েছে, আমরা সংবিধান স্থগিত করে দিলাম, জুলাই রেগুলেশন চালু করলাম, এই অনুযায়ী করতে হবে। যেরকম আমাদের জিয়াউর রহমান সাহেব, এরশাদ সাহেবরা সামরিক শাসন জারি করে কি বলতো, যে সংবিধান স্থগিত, সংবিধান অ্যাব্রোগেটেড করা হলো, বা তার আগে আইয়ুব খান, ইয়াহিয়া খানরা, আপাতত মার্শাল রেগুলেশনে দেশ চলবে, এবং তারপরে আবারও তাদের সংবিধানে ফিরতে হতো, সংসদে গিয়ে পাশ করে নিতে হতো। জিয়াউর রহমান সাহেব পাশ করে নিছিল 5ম সংশোধনী, হোসেন মাহমুদ এরশাদ 8ম সংশোধনী। তারা তো তা করেনি, তারা 2-3 দিন ওয়েট করে সংবিধানের 106 অনুচ্ছেদে ব্যাখ্যা নিয়ে সুপ্রিম কোর্ট থেকে শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের কাছে ওত নিয়েছে। এবং ওতে এই আমি একটা খালি বলি, একটা মূর্খের মতো কথা বললে তো হবে না। আপনি অর্ধেক পানি খাবেন, আবার বলবেন না আমি খালি ডাবের পানি খাবো। তাহলে আপনি একটা ডিসাইড করেন যে আগে কোন পানি খাবেন। আপনি সংবিধানের 106 আলোকে উপদেষ্টা হলেন শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের উপদেষ্টা, বাংলাদেশের উপদেষ্টা না, রাষ্ট্রপতির প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তী ব্যবস্থা রাষ্ট্র চালানোর জন্য, যেহেতু প্রধানমন্ত্রী চলে গেছে, এবং সেইখানে প্রধানমন্ত্রী মর্যাদার যেহেতু উনি, ওনার ওত কি দেখেন, 10 সেকেন্ড, আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করবো। ইউনূস সাহেব এই লাইনও ভঙ্গ করেছে, উনি পাকিস্তানের প্রতি দরদ উতলিয়ে গেছে। তারপরে আমি সংবিধানের রক্ষণ, সমর্থন, নিরাপত্তা বিধান করিব, উল্টো সংবিধান ছুড়ে ফেলে দিতে চেয়েছে। আমি ভীতি, অনুরাগ বা বিরাগের বশবর্তী না হয়ে সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করবো, উনি তা করেনি। ওনার অনুরাগে যারা প্রিয় পার্সন তাদের করেছে, যারা তার বিরাগ ভাজন, তার পার্সোনাল সমস্যা, তার গ্রামীণ ব্যাংকের ব্যবসা বাণিজ্যের সমস্যা, গ্রামীণ ফোনের সমস্যা, তাদেরকে হয়তো অত্যাচার করেছে। তো সুতরাং আপনি সংবিধানের আলোকে শপথ নিয়ে আপনি সংবিধান লঙ্ঘন করতে পারেন না। এটার উচিত ছিল এত দুর্বল, এই যে জুলাই সংস্কারের অধ্যাদেশ, তারপরে যেমন জুলাই সংস্কার কমিশন আদেশ, যেটাকে আমরা আইনের ভাষায় বলি ইনবিল্ট, অর্থাৎ শুরু থেকেই যেটা ভয় ড্যাবিনিশিও, বাতিল শুরুতেই। আমাদের এই সংবিধানে 73-এর 7 এপ্রিলের পর আর কোনো অর্ডার জারি করার ক্ষমতা রাষ্ট্রপতির নাই। 72-এ অনেকগুলো প্রেসিডেন্ট অর্ডার জারি করেছিলেন তদানীন্তন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কারণ তখন কোনো সংবিধান ছিল না, সংসদ ছিল না, সংবিধানও ছিল না। 72-এর 4 নভেম্বর সংবিধান গৃহীত হলো, কার্যকর হলো 16 ডিসেম্বর থেকে, ঠিক আছে 72-এর। এবং ওই বঙ্গবন্ধু দেশ চালানোর জন্য যতগুলো প্রেসিডেন্ট অর্ডার দিয়েছিলেন সবগুলো আমাদের সংবিধানের প্রথম তফসিলে আমরা এটাকে, আমাদের সংবিধান এটাকে বৈধতা দিয়ে দিল, এবং বললো আর এরপরে কোনো প্রেসিডেন্ট অর্ডার হবে না, সংসদে আইন করবে। সংসদ যখন সেশনে থাকবে না, তখন আর্টিকেল অনুচ্ছেদ 93 অনুযায়ী প্রেসিডেন্ট অর্ডিন্যান্স জারি করবে। সেই অর্ডিন্যান্স আবার 30 দিনের মধ্যে, পার্লামেন্ট শুরুর পরে 30 দিনের মধ্যে ওই অর্ডিন্যান্স আইনে পরিণত না হলে ওই অর্ডিন্যান্স গুলো স্বাভাবিক মৃত্যু ঘটবে, ঠিক আছে। আর এই অর্ডিন্যান্স জারিতেও আছে
প্রেসিডেন্ট এমন কোন অর্ডিন্যান্স বিষয় জারি করতে পারবে না যা মূল সংবিধানে নাই, যেরকম আপনার গণভোট আমাদের সংবিধানে নাই। কাজেই এইখানে আমাদের এক দর্শক বন্ধু বলেছে ডিপ স্টেটের ব্যাপারে কিছু বলুন। ডিপ স্টেট আমাদের মতো নাগরিকদের কাছে অপরিচিত শব্দ। এই ডিপ স্টেট কারা, আসিফ মাহমুদ নাহিদরা ক্লিয়ার করুক কারা প্রস্তাব দিয়েছিল তাদের, এবং তারা যদি দেশে এখন থেকে থাকে তাদের সেই ডিপ স্টেটের লোকদের গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে শুনতে হবে কেন তারা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে চক্রান্ত করেছে। যারা ডিপ স্টেটের কথা বলছে তাদের দায়িত্ব ডিপ স্টেট কারা জানাতে। কাজেই এই গণভোট নিয়ে বিতর্ক, জুলাই সংস্কার কমিশন, বিএনপি এবং অন্যান্য স্বতন্ত্র এমপিরা রুমিন ফারহানা সহ তারা যে শপথ নেয়নি যথার্থ করেছে। তারা বরং ওই সংবিধান সংস্কার পরিষদের সদস্য নিলে তারা সংবিধান লঙ্ঘন করতো। এখন জামাত বা 11 দল একই কথা, তারা যে এটা শপথ নিয়ে 2টা শপথ নিয়েছে যেটা সংবিধানই নাই। আপনি আমাদের এই সংবিধানে প্রধানমন্ত্রীর শপথ আছে, রাষ্ট্রপতি শপথ আছে, প্রধানমন্ত্রীর শপথ আছে, মন্ত্রীদের আছে, স্পিকারের আছে, এই নাম কি পিএসসি চেয়ারম্যানের আছে, এরকম বিধিবদ্ধ সংস্থাগুলোর আছে। কিন্তু সংবিধান সংস্কার পরিষদ নামে কোনো জিনিস নাই। এবং কালকে বিএনপি যিনি রাজনৈতিক মুখপাত্র ক্যাবিনেটের সালাউদ্দিন সাহেব যথার্থই বলেছেন, সালাউদ্দিন আহমেদ, যে চিফ ইলেকশন কমিশনার এই দ্বিতীয় শপথের চিঠি দিয়ে উনি সংবিধান লঙ্ঘন করেছে। ওনার কাছে কৈফিয়ত আদায় করতে হবে। আপনি কোন অথরিটি বলে দ্বিতীয় চিঠি দিয়েছিলেন যেটি সংবিধানে নাই, যে আদেশটাই অবৈধ রাষ্ট্রপতি। এবং শাহাবুদ্দিন সাহেব এটা বলেছেন, এবং সালাউদ্দিন সাহেব বলেছে, রাষ্ট্রপতিও তাকে বলেছে যে আমি তো পারি না, আমাকে পারাচ্ছে। যেহেতু পার্লামেন্টের বাংলাদেশের রাষ্ট্রপতির একক ক্ষমতা নেই, প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা যা নির্দেশ দেয় তাই করতে হয়, এটাই হচ্ছে গণতন্ত্র, সংসদীয় গণতন্ত্র। এবং শাহাবুদ্দিন সাহেবের যে ইন্টারভিউ আপনার কালের কণ্ঠ, তো বোধহয় হ্যাঁ, কালের কণ্ঠের ধারাবাহিক প্রকাশ হয়েছে, এবং আমারও রাষ্ট্রপতি মহোদয়ের সঙ্গে এবার 26শে মার্চের রিসেপশনে দেখা হয়েছে, কথা হয়েছে। সেখানে উনি বলেছেন কি পরিমাণ ইউনূস সাহেব অসাংবিধানিক কাজ করেছে, রাষ্ট্রপতিকে কার্যত গৃহবন্দী করে রেখেছিল। সেখান থেকে আমি তো জনাব তারেক রহমানকে অভিনন্দন জানাবো, উনি আমাদের যে দীর্ঘদিনের সংসদীয় গণতন্ত্রের কালচার, আমাদের সভ্যতা ভব্যতা, যেটুকু অফিসিয়াল কার্টিসি, আমাদের সামাজিক সুনিয়ম, সেটা উনি ফলো করেছে। রাষ্ট্রপতিকে যেহেতু ব্যক্তি না, একটি সর্বোচ্চ চেয়ার, তাকে যার যার যোগ্য সম্মান জনাব তারেক রহমান দিয়েছে। ইতিমধ্যেই আমরা দেখেছি যে মানে আগামী শনিবার তারা মাঠে নামবে বা রাস্তায় নামবে, 11 দলীয় জোট এরকমটাই বলেছে, বিক্ষোভ সমাবেশ করবে আর কি এই গণভোট ইস্যুতে। দেখেন, হ্যাঁ বলেন, আপনার প্রশ্ন বলেন। গণভোট ইস্যুতে ঠিক আছে, শুনে আমি একজন গণতন্ত্রে বিশ্বাসী মানুষ, আইনজীবী ছাড়াও যে কোনো বিষয় নিয়ে যে কোনো বৈধ রাজনৈতিক দলের পার্লামেন্টে থাকে যেরকম ওয়াকআউটের অধিকার, পার্লামেন্টে তাদের বক্তব্য না শুনলে তারা রাজপথে বিক্ষোভ করবে, সমাবেশ করবে, সবই করবে, এবং এটাই গণতন্ত্র। কেন করবে না? আমার জামাতের রাজনীতির সঙ্গে আমার নিজের দ্বিমত আছে। এই গণভোট এবং এই সংস্কার কমিশন, কি সংবিধান সংস্কার পরিষদ যে আদেশ, এগুলো বেআইনি, ইলিগাল, সেটা ঠিক আছে। জামাত যদি মনে করে এটাই লিগাল, তারা আন্দোলন করুক, জনগণকে জনমত গঠন করুক। জনমত গঠনে যদি জনগণ তাদের পক্ষে নামে, সেটা জনগণ দেখবে। অন্য জনগণ যারা এটার পক্ষে না, বিএনপি রাজনৈতিক দল সহ অন্যরা, এটি তো সুস্থ প্রতিযোগিতা। কিন্তু আমি প্রত্যাশা করবো জামাত যেন ওই অতীতের মতো এটার নামে মব কালচার চালু না করে, যাতে সাধারণ মানুষকে হয়রানি না করে। তারা তাদের রাজনৈতিক অধিকার আছে, সেটা বাস্তবায়ন করুক। আমিও মনে করি যে কোনো বিষয় মিছিল মিটিং করা গণতান্ত্রিক অধিকার, করবে না কেন? কিন্তু এখানে একটা সমস্যা, আমাদের এখানে কমেন্টও আছে, বা এটা বিরোধী দল ও বিরোধী জোটও বলার চেষ্টা করে, যে এই সংবিধানের পক্ষে যারা কথা বলে, তারপরে জুলাই মানে গণভোটের বিপরীতে যারা কথা বলে, তারা হচ্ছে যে ভারতপন্থী, ভারত প্রতিষ্ঠিত করতে চায়, তারপরে আওয়ামী লীগ পন্থী, মানে আওয়ামী লীগের দালাল, ভারতের দালাল, এরকম এখানে অসংখ্য কমেন্ট আসতেছে। আসলে একটা শ্রেণীর মাথায় ঢুকে গেছে বা ঢুকিয়ে ফেলা হয়েছে। তো এটা আসলে বাংলাদেশের রাজনীতির জন্য ঠিক আছে। এই মূর্খতা যারা করছে, যে দর্শক বন্ধুরা এগুলো লিখছে, তাদের প্রতি আমার সম্মান, তবে তাদের প্রতি আমার রাগের চাইতে করুণা হয়, তাদের প্রতি আমার মায়া লাগে, যে এত বিভ্রান্ত এবং স্বাধীনতা বিরোধীরা তাদের মাথায় এমন ভাবে ব্রেন ওয়াশ করেছে। এটা সংখ্যা বেশি না, হাসিনা আক্তার। আমি তো অন্যান্য টকশোও যাই, বা ধরেন শেখ হাসিনার সময় আন্দোলনের সময় আপনার টকশো যেতাম, অন্য টকশো, ওই ঘুরে ফিরে 15-20টা লোকই, এতে ঘাবড়ানোর কিছু নাই। আমি তাদের অনুরোধ করব, যদি তাদের বোধোদয়ের জন্য 72-এর মূল সংবিধান পড়ুক, পরে একদিন দরকার আপনার সামনে এসে বুঝা যে এই সংবিধানে ভারতের আধিপত্য কোথায়। ওই মূর্খদের আমি প্রশ্ন করতে চাই, এখন তেল কেনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমতি নিতে হয়, এইটা কোন আধিপত্যবাদ? আমরা ভারতীয় আধিপত্যবাদেরও বিরোধী। ভারত আমাকে কোন অপমান করবে, আমি সবার আগে প্রতিবাদ করবো। আমি বহুদিন বলেছি, মৌলানা ভাসানী বলেছিল, আমাদের মুসলিম জননেতা, যে আমরা পিঙ্গির শৃঙ্খল ভেঙেছি দিল্লির দাসত্ব করার জন্য না। আমি এখন বলি, দিল্লির দাসত্ব যেরকম আমরা করবো না, পিঙ্গির শৃঙ্খল তো আমার পূর্বসূরীরা ভেঙেছে। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রেরও নতুন করে গোলাম হব না। এবং অবৈধভাবে যারা আমাদের রক্তের আখরে অর্জিত, রক্ত দিয়ে কেনা 72-এর সংবিধান, এবং শুধু 71-এর 9 মাসের যুদ্ধ না, 52-র ভাষা আন্দোলন, 62-র শিক্ষা আন্দোলন, 66-র 6 দফা, 69-এর গণঅভ্যুত্থান, 70-এর নির্বাচন, এবং 71-এ আমাদের মহান মুক্তিযুদ্ধ, যেখানে শুধু বঙ্গবন্ধু শেখ মুজিব নয়, 4 জাতীয় নেতা জনাব তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, ক্যাপ্টেন মনসুর আলীর নেতৃত্বে মুজিবনগর সরকার, আমাদের সাধারণ মানুষ, শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, দরিদ্র, রিকশাওয়ালা, মধ্যবিত্ত, ছাত্র, শ্রমিক, সংস্কৃতিসেবী, বুদ্ধিজীবীরা হত্যার শিকার হয়েছে। আমাদের মুক্তিযুদ্ধের বীর সেক্টর কমান্ডাররা, জেনারেল শফিউল্লাহ, জেনারেল জিয়াউর রহমান, খালেদ মোশাররফ, কর্নেল তাহের, লেফটেন্যান্ট কর্নেল আবু ওসমান চৌধুরী, লেফটেন্যান্ট কর্নেল কাজী নুরুজ্জামান, মেজর আব্দুল জলিল সহ অসংখ্য, এবং সেক্টর কমান্ডাররা। এবং তার মধ্যে আরো আরেকটি ঐতিহাসিক ঘটনা হয়েছে, জিয়াউর রহমান সাহেব প্রথমে নিজে 27শে মার্চ, পরে একই দিনে
আওয়ামী লীগ নেতারা যখন বললো যে আপনি আমাদের নেতার নাম নিতে হবে, কারণ ন্যাচারালি জিয়াউর রহমান সাহেব তখন আর্মির মেজর, তাকে তো সবার চিনবার কথা না, তখন উনি নিজে কতটা বিবেকবান যে মেজর জিয়া, উনি নিজে বললো তাহলে আপনারা ঠিক করে দেন, এগুলো ঐতিহাসিক সত্য। তখন উনি আওয়ামী লীগ নেতারা বলছে আপনি কারেকশন করেন, কারণ জেনারেল জিয়া ইংলিশ খুব ভালো জানতো, উনি নিজে কারেকশন করে দিয়ে লিখলেন আই অন বিহাফ অফ গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিব ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। এবং জিয়াউর রহমান 1974-এ ডেপুটি আর্মি চিফ থাকাকালে দৈনিক বিচিত্রা একটা নিবন্ধ লিখেছিল, যেখানে একটি জাতির জন্মে উনি পরিষ্কার লিখেছেন 7ই মার্চে বঙ্গবন্ধুর ভাষণই আমরা বাঙালি অফিসাররা সিগন্যাল পেয়ে গিয়েছিলাম যে আমাদের স্বাধীনতা যুদ্ধ করতে হবে। এবং প্রত্যেক আর্মির অফিসাররাই আমাদের বাঙালিরা, এই ধরেন মেজর রফিক যিনি বই লিখেছেন লক্ষ প্রাণের বিনিময়, তারপরে শফিউল্লাহ 19শে মার্চ গাজীপুরে প্রতিরোধ করেছে। এগুলো শুনলে যাদের জ্বর আসে তাদের পূর্বসূরীরা পাকিস্তানের খুনিদের সহযোগী ছিল। এবং আনফরচুনেটলি আওয়ামী লীগ, বিএনপি সহ অন্যান্য দলগুলো অনেক তরুণের সঙ্গে যোগাযোগ করে না দেখে তাদের ব্রেন ওয়াশ করে দিয়ে তারা এর সঙ্গে ভারতকে যুক্ত করে। ভারতের সঙ্গে আমাদের যেগুলো অমীমাংসিত সমস্যা আছে সেটার জন্য আমরা ভারতেরও সমালোচনা করি, সেটা আমরা সমাধান করব। কিন্তু এখন যখন বাংলাদেশের বিপদ হয়ে গেল ডিজেল নিয়ে, তো শেখ হাসিনার করা পাইপলাইন দিয়ে যে ডিজেল আনছে সরকার, এটা নিয়ে তো আপনার এই যে যারা লেখে তাদের তো মুখে কোনো প্রতিবাদ শুনি না। এগুলো হচ্ছে সুবিধাবাদী জামাতের প্ররোচনায় মাথা ওয়াশ হয়েছে এবং এরা অহেতুক বাংলাদেশের মানুষকে বিপদে ফেলতে চায়। তাদের মন্তব্য নিয়ে আমি বিন্দুমাত্র অরিড না। আমরা শেষ করবো তেলের সংকট নিয়ে। সরকার বলছে যে তেলের কোনো সংকট নেই বা কোনো সংকট সেরকম আমরা অনুভব করবো না, কিন্তু আমরা দেখি যে বাস্তবে দেখি অন্য চিত্র। এটি কেন বলে মনে হয়? না দেখেন, পেট্রোল অকটেন তো আমরা আমদানি করি না, আমরা যে গ্যাস উৎপাদন করি তার বাই প্রোডাক্ট হচ্ছে পেট্রোল অকটেন। তো সরকার যেটা বলছে বা আমাদের বীর মুক্তিযোদ্ধা মাননীয় জ্বালানি মন্ত্রী যেটা বলছেন সেটা তো ঠিকই, আমাদের এই জ্বালানি সংকট নাই। আমাদের যেটা ডিজেল আমদানি করতে হয় সেইটা তো আমি শোনেন, আমি বিএনপি করি না, কিন্তু যে কোনো সরকারের বিরোধিতা করতে হবে অন্ধের মতো, ওই আমি মৌলবাদী অন্ধ না। অন্তর্বর্তীকালীন সরকারকেও প্রথমে সাপোর্ট করেছিলেন, যতদিন তারা ভালো ছিল। হ্যাঁ, আমাদের শোনেন, আমি এই প্রসঙ্গে বলি, কারণটা কি জানেন হাসিনা আক্তার? যে কারণে আপনার অনুষ্ঠানে আমি আসি, কারণ আপনার এই বোধটা আছে, একজন রিয়েল সাংবাদিক। আপনি তখন বিএনপি কিন্তু অনেক সমালোচনা করেছিলেন। হ্যাঁ, এখনো করবো বিএনপি। হ্যাঁ শোনেন, আমরা নাগরিক, কোনো দলবাজ হওয়া যাবে না। আমি দল হিসেবে যে কাউকে সাপোর্ট করতে পারি, কিন্তু আমি আমি মানে সরকারি দলে হলে আমি দলের চামচামি করব, মন্ত্রীরা দুর্নীতি করলে বলবো ওনারা সুপুরুষ, আর আমি বিরোধী দল করি বলে সরকারের সব কাজের সমালোচনা করব। সরকার তো দ্রুত ভারতের সঙ্গে চুক্তি করে ডিজেল আমদানি করছে, এবং ইরান যে 4টা দেশের জাহাজ হরমুজ দিয়ে আনতে দিয়েছে তার মধ্যে তো আমাদের দেশ আছে। তো এইটার আর এই সমস্যা তো বাংলাদেশ সরকার সৃষ্টি করেনি, আমরা না, এটা পাগল ডোনাল্ড ট্রাম্প এবং সাম্রাজ্যবাদী নীতি। সেইখানে যেটা বরং সরকারের আমি এখানে বলবো ব্যর্থতা, যে তাদেরকে আপনার সুপারভাইজারি অথরিটি গুলো করতে পারেনি। প্রথমে রেশনিংটা বলেই আমাদের যারা মজুদদার, যুগে যুগে অসাধু ব্যবসায়ী, আপনি দেখেছেন সেদিনও ভোলা থেকে 30,000 লিটার না কত তেল উদ্ধার করেছে পেট্রোল নাম। আমরাও তো অসাধু ব্যবসায়ীরা যারা রোজার মধ্যে রোজা রেখে মুসলমান রোজাদারদের বেশি দামে বুট তেল খাওয়ায়, আবার লুটপাট করে 10 দিন গিয়ে সৌদি আরবে আমাদের পবিত্র মক্কা নগরীতে পড়ে থাকে, অথচ রোজা হচ্ছে সংযমের মাস, সেখানে তারা মুনাফা করে 6 গুণ। এরকম ব্যবসায়ীদের বিরুদ্ধে যে প্রতিরোধ দরকার ছিল, আমি তো বলবো সরকার সেটা করতে পারেনি। এখন তাদের সময় আছে রেশনিংটা না করে, এবং আমরা যারা ধরেন পেট্রোল অকটেন ব্যবহার করি গাড়িতে বা অন্যান্য কাজে বা ডিজেল, আমাদের উচিত হবে কোনো আতঙ্কিত না হয়ে পেট্রোল পাম্পে গিয়ে যেন অহেতুক তেল না নেই, যখন যেটা লাগবে সেটা নেবে। আর সরকারেরও আমার মনে রেশনিং দরকার নাই, যার যেটা লাগবে সে নেবে। এবং হয়তো কিছু দেখবেন পেট্রোল পাম্প এখন বন্ধ আছে, এদের হচ্ছে অশয়তানি, এরা জ্যারিকেন করে ড্রামে করে বাইরে বিক্রি করছে। সমস্ত পেট্রোল পাম্প চালু করতে হবে। আমি তো মনে করি সরকারের উচিত হবে 2-3টা পেট্রোল পাম্প সরকারের ব্যবস্থাপনায় বিক্রির উদ্যোগ রাখা, আরো বাড়াতে হবে ব্যবস্থাপনা, তাহলে এই কৃত্রিম সংকট হবে না। এবং একটা গণতান্ত্রিক সরকারের এইটা বৈশিষ্ট্য, সংসদেও যেরকম এই যে সংস্কার নিয়ে আলোচনা করতে হবে, কিন্তু সবচেয়ে গুরুত্ব দিতে হবে এখন হাম। হাসিনা আক্তার, আপনি চিন্তা করেন যে বাচ্চাটা তার কিছু বলতে পারে না, মা শুধু কান্না করে, মা তখন তাকে খাওয়ায়, সেই বাচ্চার হামে আপনি এমনি আমাদের স্বাস্থ্য ব্যবস্থার নানা ঝামেলা। আপনি দেখেন এই যে ইউনুস আপনার ইউনুস সাহেবরা টিকার দিকে মনোযোগী দেয়, কারণ তাদের লক্ষ্যই ছিল কিভাবে তাদের স্বার্থগুলো আদায় হবে। ওনাদের তো একজন স্বাস্থ্যমন্ত্রী, তো অকার্য স্বাস্থ্যমন্ত্রী ছিল, অকার্যকর। না হাসিনা আক্তার, আপনার মনে আছে আপনি যে আহতদের নিয়ে আসলেন? উনি তো নিজেই একজন, আপনি যে আহতদের নিয়ে কত প্রোগ্রাম করলেন মনে আছে? বলেছেন না, আপনি অনেকবার করেছেন, আমাকেও এনেছিলেন, আপনি বলেছিলেন না? এবং তারা বলেছিল না যে স্বাস্থ্য উপদেষ্টা কোনো রেসপন্স করে না? ভাই শোনেন, কিছু মন্ত্রণালয় আছে হাসিনা আক্তার, টেকনিক্যাল লোক লাগে, জানাশোনা লোক লাগে, অর্থ মন্ত্রণালয়, পররাষ্ট্র, আইন, স্বাস্থ্য, তাই না? এগুলোতে পেশাদারি ওই প্রফেশনের লোক দেওয়াই সবচেয়ে মঙ্গল। তো সুতরাং এই যে হামের যে আমরা এই যে ইউনুস সাহেব বিএনপির সরকারের ধারে অন্যান্য অনেক সমস্যার মতো এই যে হামের যে সমস্যা দিল, আমি তো মনে করি বিএনপি যেরকম 1-11 কুশীলকদের খোঁজার জন্য চিন্তা করছে, খুঁজুক, এটা প্রয়োজন আছে, কিন্তু ইমিডিয়েট ইউনুস সাহেব যে এত ক্ষতি করলো, বা ধরেন অন্য ক্ষতিগুলো নয় পরে, কিন্তু আমাদের অনাগত ভবিষ্যৎ বাচ্চাদের যে মৃত্যু মুখে পতিত করলো, এই জন্য তো বিএনপি সরকারের উচিত হবে ডক্টর ইউনুস সহ তার এন্টায়ার ক্যাবিনেটের বিরুদ্ধে একটি নিরপেক্ষ স্বাধীন ইনকোয়ারি করা, এবং ইনকোয়ারি করে আইনগত ব্যবস্থা নেওয়া, এবং যতদিন সেটা শেষ না হচ্ছে
সাবেক কোনো চিফ অ্যাডভাইজার এবং অ্যাডভাইজার সহ কেউ যেন দেশ ত্যাগ না করতে পারে, ট্রাভেল রেস্ট্রিকশন দিতে হবে। জি এবং প্রয়োজনে যদি তাদের তদন্তে পাওয়া যায়, আমি বলছি না যে ইউনূস সাহেবের মতো মব করতে হবে, জোর করে অ্যারেস্ট না, আইনগতভাবে ডিউ প্রসেস অফ ল ফলো করে এগুলো ঘটনা তদন্ত এবং বিচার করতে হবে। এত বড় ক্ষতি তারা করলো। ইউনূস তো আছে স্বাস্থ্য উপদেষ্টাকেও তো, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা এবং আমাদের গণতন্ত্রের কালচার, ক্যাবিনেট সমষ্টিগতভাবে রেসপন্সিবল। আর আপনি তো সবসময় একটা কথা বলেন যে ক্ষমতা এবং হচ্ছে যে জেলখানা পাশাপাশি অবস্থান করে। ক্ষমতার কারাগার হচ্ছে লাইলি মজনুর মতো সম্পদ। এটা আমি আওয়ামী লীগ আমলে বলেছি, এবং যারাই এটা ভুলে যায় তাদের ওইখানে যেতে হয়। আমি তো বলি বর্তমান ক্যাবিনেট এবং প্রধানমন্ত্রী সহ সপ্তাহে যদি একদিন তার আধা ঘন্টা মনে করে যে কেন আওয়ামী লীগ এত বড় দল, এত জনপ্রিয়, বঙ্গবন্ধুর হাতে গড়া দল, মৌলানা ভাসানীর দল, এত জনসমর্থন, এত সৈনিক, কেন তারা এই অবস্থার সম্মুখীন হলো, এইটুকু মনে রাখলেই বিএনপি সাফল্যের সঙ্গে 5 বছর চালাতে পারবে। আর আমি শেষ করে দেই, আর 2টা প্রতিষ্ঠানকে যদি ওনারা স্বাধীনভাবে চলতে দেয়, একটা হচ্ছে আপনাদের মিডিয়া, সেই লক্ষণ দেখছি না। পুরা মিডিয়া মনে হচ্ছে আবারও সেই চামচামি, দালালি, মোশাহেদি। আর আমি যে প্রতিষ্ঠানে থাকি সেই বিচার বিভাগকে যদি স্বাধীনভাবে চলতে দেয়। আজকে আপনি এসে দেখেছেন ব্যারিস্টার ফুয়াদ বলছিল যে শেখ হাসিনার ছবি টাঙিয়ে রাখা উচিত, ওই যে পালানো ছবিটা, সেটা এখনকার স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রীর। না, শেখ হাসিনার ছবি টাঙিয়ে রাখা ফুয়াদের ব্যক্তিগত ওপিনিয়ন, ফুয়াদ সাহেবের। আমি তো মনে করি ইয়াহিয়া খানের ছবিও টাঙিয়ে রাখতে হবে। যে কিভাবে একটা মানুষ মধ্যযুগে আমাদেরকে ধাবিত করেছিল, টাঙিয়ে রাখতে হবে মুক্তিযুদ্ধের সমস্ত যুদ্ধাপরাধী, রাজাকার, গোলাম আজম, আলী হাসান মুজাহিদ, মতিউর রহমান নিজামী, মীর কাসেম আলী, আব্দুল কাদের।